নমস্কার, আমরা আজকে আলোচনাটা করব। আজকে যে অনুষ্ঠান নিয়ে আমরা এসেছি আপনাদের সামনে, যে আমরা জানি ইতিমধ্যে সবাই জেনে গিয়েছি যে একটা জাতীয় শিক্ষানীতি প্রণয়নের একটা প্রস্তাব এসছে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, অনেক ধোঁয়াশা রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে আমাদের মনে। মানে বিষয়টা আমাদের কাছে সবার কাছে পরিষ্কার নয়। আর এই জাতীয় শিক্ষানীতি অর্থাৎ এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, এই নিয়েই আমরা আজকে আলোচনা করব। আর আমরা আলোচনায় পেয়ে গেছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা বিশিষ্ট মনোবিদ রাজেশ কুমার সাহাকে। রাজেশবাবু, প্রথমেই আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, এই যে জাতীয় শিক্ষানীতি, আজকে 2023 সালে দাঁড়িয়ে এই জাতীয় শিক্ষানীতির প্রয়োজনীয়তা কতটা, প্রথম প্রশ্ন। তার সঙ্গেই থাকবে এই বর্তমান শিক্ষা ব্যবস্থা বা বর্তমান সামাজিক যে ব্যবস্থা বা পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে এই জাতীয় শিক্ষানীতির প্রাসঙ্গিকতাটা কতখানি? আচ্ছা, খুব ভালো প্রশ্ন আপনার। যেটা দেখুন, আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, সমাজ মানুষ যেভাবে পরিবর্তিত হচ্ছে সেটা কিন্তু এত তড়িৎ গতিতে আগে কখনো পরিবর্তিত হয়নি। আমরা ভাবতেও পারিনি কোনোদিন ব্যাংকে না গিয়ে আমরা টাকা ট্রানজ্যাকশন হবে। মোবাইল আসার পরে, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি আসার পরে আমাদের ইন্টারাকশান প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, মেশিন লার্নিং আসছে, সমস্ত কিছুর একটা প্রভাব আমাদের কিন্তু সমাজে পড়তে চলেছে। তাহলে পরিবর্তিত সমাজে সঙ্গে সামঞ্জস্য বিধান করার জন্য আমাদের একটা শিক্ষানীতির দরকার ছিল। এটার আর ব্যাখ্যার প্রয়োজন নেই। যখন সমাজ পাল্টায়, সমাজের চাহিদা পাল্টায়, মানুষের চাহিদা পাল্টায়, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষার প্রয়োজন থাকে। এটা তো এই জন্য সময়ের দাবিতেই একটা সম্পূর্ণ নতুন জাতীয় শিক্ষানীতি দরকার ছিল। আরেকটা যেটা মূল অভাব ছিল আমাদের শিক্ষার মধ্যে, সেটা ছিল আমাদের ভারতীয় যে ভাবনা, তার একটা অভাব ছিল। ওয়ান অফ দ্য বেসিক অবজেক্টিভস বা ভিশন বলতে পারেন, টু ইনস্টিল অ্যামং দ্য লার্নার্স আ ডিপ রুটেড প্রাইড অ্যাজ এ ইন্ডিয়ান, not only in thought but only in spirit, but only in deeds and intellect। মানে আমার মধ্যে ভারতীয় একটা চেতনা, যার অভাব আমরা সব সময় দেখতে পাই। এই ভারতীয় চেতনার অভাব কিভাবে টের পাই? এই যে দেখি যে কোনো আন্দোলনে ছোট ছোট বাচ্চারা গিয়ে ট্রেন জ্বালিয়ে দিচ্ছে, বাস জ্বালিয়ে দিচ্ছে। এই যে রাষ্ট্রীয় একটা ভাবনা, জাতীয় একটা ভাবনা, ভারতীয় একটা ভাবনার অভাব থাকলে এই ধরনের ক্রিয়াকলাপেও ছাত্রছাত্রী চলে আসে। তাহলে দেশ কি, আমার কালচার কি, আমার নলেজ সিস্টেম কি, সেইটা একটার অভাব ছিল। সেই জন্য জাতীয় শিক্ষানীতি। প্রাসঙ্গিকতাটা কতটা আমরা এই বর্তমান সময়ে দাঁড়িয়ে? সম্পূর্ণ প্রাসঙ্গিক। দেখুন, সব থেকে বড় ব্যাপার, ইংরেজ চলে গেছে। এখনও আমরা ভাবি গুণগত মানের শিক্ষা হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলে, অথচ পৃথিবীর দিকে তাকান। পৃথিবীর দিকে যে দেশ যত উন্নত, ইসরায়েল, জার্মানি, জাপান, কোরিয়া, রাশিয়া, ফ্রান্স, ইটালি, যত উন্নত দেশ আছে যারা টেকনোলজিতে সব দিকে, তারা মাতৃভাষায় শুধু স্কুলে না, তারা মাতৃভাষায় গবেষণা করে। আর আমরা পশ্চিমবঙ্গে থেকে ভাবি যে সরকারি মাধ্যম স্কুলগুলো তো খুব বেহাল অবস্থা, ছেলে মেয়েকে ভালো শেখাতে গেলে ইংরেজি মাধ্যম স্কুল ভর্তি করতে হবে। এবং এর পিছনে কোনো বিজ্ঞান নেই, মনোবৈজ্ঞানিকভাবে এটা সম্পূর্ণ একটা ভুল পদক্ষেপ। কারণ মাতৃভাষার মধ্যে দিয়ে শিক্ষিত হলে একটি বাচ্চার যে রিফ্লেকটিভ লেভেল অফ থিঙ্কিং, গভীর চিন্তন ক্ষমতা তৈরি হয়, বিমূর্ত চিন্তন ক্ষমতা তৈরি হয়, সেটা বিদেশি ভাষার মাধ্যমে বা যে ভাষা আমার নিজের ভাষা না, সেই ভাষার মধ্যে দিয়ে যদি আমি শিক্ষিত হই, তাহলে তোতা পাখির মতো আমি কিছু মুখস্থ করবো, উগরে দেবো, উগরে দিয়ে আমি কিছু ডিগ্রি লাভ করবো, এবং তাই হচ্ছে। কিন্তু আমি এই প্রশ্নটায় আসবো। এই জায়গাটা যে মাতৃভাষায় জাতীয় শিক্ষানীতি, এটা মাতৃভাষাতেও জোর দেওয়া হয়েছে, যেটা একটা ঐতিহাসিক একটা ডিসিশন বলা যেতে পারে। কিন্তু আমার প্রশ্নটা ঠিক আপনার কাছে, মানে আমি আসবো, কিন্তু দেখুন সব বিষয় না একটা রাজনীতির জায়গায় চলে আসে। যদিও আমাদের বিষয় আজকে সেটা নয়, আমরা জাতীয় শিক্ষানীতি, শিক্ষার ক্ষেত্রে কতটা উন্নতি হবে, এই নীতি কতটা আনতে পারবে, সেই নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আমার প্রশ্ন যেটা, আপনি যেটা বললেন, আপনার কথা থেকেই ধার নিয়ে বলি যে আমাদের ছেলেমেয়েরা এই জাতীয় শিক্ষানীতির মধ্যে ভারতবর্ষের কালচার বলুন, ভারতবর্ষের সংস্কৃতি বলুন, ভারতবর্ষের ইতিহাস বলুন, এই বিষয়টা আরও বেশি করে জানবে। ফলে তারা যে বিপথে যাচ্ছে বা একটা অন্য সংস্কৃতির প্রতি তারা আসক্ত হয়ে পড়ছে, সেই জায়গা থেকে অনেকটা তাদের সরিয়ে আনা যাবে।
কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে এত বিভ্রান্তি কেন এই জাতীয় শিক্ষানীতি নিয়ে এত প্রশ্ন উঠছে কেন? দ্বিতীয় কথা, আপনার কথা থেকে ধার করবো যে অভিযোগ উঠছে এরকম যেটা, যে কেন্দ্রীয় সরকার তারা তো বলছে, এটা অভিযোগ, কতটা সত্যি জানি না, তবুও আমি জিজ্ঞাসা করছি, তারা তো বলছে মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ার দরকার নেই, আমরা পাল বংশ, চোল বংশ এই ইতিহাসগুলো জানি, আমাদের এখানে যারা রাজত্ব করেছেন বা আমাদের যারা ছিলেন তারা সেই ইতিহাস পড়বো, মুঘল সাম্রাজ্যের ইতিহাস আমরা কেন পড়বো? সেই জায়গায় দাঁড়িয়ে এটা কোথাও জায়গায় একটা কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না? আচ্ছা, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। পৃথিবীতে কোনো জাতি দেখাতে পারবেন না যে তার গৌরবের ইতিহাসকে বাদ দিয়ে তার পরাধীনতার ইতিহাস, তার লাঞ্ছনার ইতিহাসকে গৌরবান্বিত করেছে। আপনি সত্যি কথা বলুন যে আমরা কজন তেগ বাহাদুরের নাম শুনেছি? শুনিনি। কিন্তু আমরা অত্যাচারী অরঙ্গজেব যে তরোয়ালের আগায় হিন্দুদের কনভার্ট করেছে, অত্যাচার করেছে, মন্দির ধ্বংস করে দিয়েছে, জিজিয়া করের মতো কর স্থাপন করেছে, এবং কি করেনি, সেই অরঙ্গজেবকে নিয়ে আমরা অনেক কিছু পড়েছি। কিন্তু তেগ বাহাদুর যে নিজের ধর্ম, নিজের জাতি, নিজের সত্তাকে রক্ষা করার জন্য আত্মহুতি দিয়েছে, তাকে দিল্লির চাঁদনি চকে তার শিরচ্ছেদ করেছে, সেইগুলো আমরা জানি না। আমরা রঞ্জিত সিংকে কতটুকু জানি, আমরা শিবাজিকেও বা কতটুকু জানি, যেভাবে আমাদের পুরো ইতিহাস রচনা যদি দেখেন, দুঃখের হলেও এটাও সত্যি, ভারতবর্ষ স্বাধীন হলো রাষ্ট্র স্বাধীন তৈরি হলো কিন্তু জাতির উপর ভিত্তি করে, ধর্মের উপর ভিত্তি, হিন্দুস্তান এবং পাকিস্তান। কিন্তু আমার দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ, তিনি 10 বছরের জন্য শিক্ষামন্ত্রী, যে নুরুল হাসান ছিলেন, তারপরে আরও অনেকে ছিলেন, তারাই কিন্তু সেট করে দিয়ে যায়, 10 বছরেই সেট হয়ে গেছে আমার ইতিহাসটা কিভাবে রচনা হবে। আমরা কুতুব মিনারকে ইতিহাসের পাতায় একদম রাষ্ট্রের একটা প্রতীক হিসেবে এমনভাবে রেখেছি, কিন্তু আর কুতুব মিনার তৈরির পিছনের যে ইতিহাস, 27টা মন্দিরকে ভেঙে ওখানে গুড়িয়ে দিয়ে যে কুতুব মিনার হয়েছিল, সেই ইতিহাস আমরা জানি না। ওখানে যে লোহার যে আমাদের দণ্ডটা আছে, সেখানে যে এখনও সাংস্কৃতিক ইনস্ক্রিপশন কেন রয়েছে, সেই ইতিহাস আমরা কেউ জানি না। তাহলে রাজেশবাবু, তাহলে তো আমাকে তাজমহলকে অস্বীকার করতে হয়, আপনি যেমন বলছেন। না, আমরা তাজমহলকে অস্বীকার করার কথা, আমরা সত্যিকারের যে ভারতের যে গৌরব, ভারতের যে ইতিহাস ছিল, সেটা তো খুব গৌরবের ইতিহাস ছিল। আমাদের সব থেকে প্রাচীন বিশ্ববিদ্যালয় তক্ষশিলা বিশ্ববিদ্যালয় আমাদের এখানে ছিল। তাহলে কি আপনি বলছেন সেই ইতিহাসটা কি ডিপ্রাইভড হয়েছিল? মানে এই অবশ্যই, দেখুন, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমাদের নলেজ সিস্টেমের মূল ছিল স্পিরিচুয়াল কানেকশন উইথ এভরিথিং। দেখুন, আয়ুর্বেদিক যে নলেজ সিস্টেম ছিল, তখন তো আর ল্যাবে গিয়ে গাছের পরীক্ষা করে তো আমরা বুঝতাম না কোন গাছ, কোন পাতা কোন কাজে লাগবে। সেটা ছিল মানুষের সঙ্গে একটা আধ্যাত্মিক যোগ প্রকৃতির। সেই আধ্যাত্মিকতা ছিল আমাদের মূল ভিত্তি আমাদের শিক্ষার। সেই যখন কোনো মন্দির ভেঙে দেওয়া হতো, ভেঙে সব কিছু নষ্ট করে দেওয়া হতো, শুধু মন্দির ভাঙতো না, সেটা আস্থার জায়গাটা আঘাত পেত না, আমাদের নলেজ সিস্টেম নষ্ট হয়ে যেত। এবং পরবর্তীকালে ইংরেজরা এসে ঠিক একই কাজ করেছে। ইংরেজরা ভেবেছে যে এই দেশের রাজত্ব করতে গেলে আমাদের কিছু কেরানিক তৈরি করতে হবে, আমাদের আজ্ঞাবহ দাস তৈরি করতে হবে, তার নিজস্ব গর্বর জায়গাটাকেই ভেঙে দিতে হবে। সেই জন্য ওরা অনেকটা সফল হয়েছে, এখনও তার প্রভাব রয়েছে, এখনও ইংরেজি বলা লোকজনের কদর আমাদের সমাজে বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে আপনি কি বলতে চাইছেন এই জাতীয় শিক্ষা নীতি যেটা নতুন, সেই দিক থেকে সেই ধারাটাকে বদলাবে? হ্যাঁ, দেখুন, একটা হয়েছে যে এখন ভাষা কোনো সমস্যা নয়। কদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন হিন্দিতে ভাষণ দিলেন মন কি বাত, সেটা 22টা দেশীয় ভাষায় সেটা ট্রান্সমিটেড হলো, অটোমেটিক্যালি ভয়েস ট্রান্সলেশন হচ্ছে, 11টা বিদেশি ভাষায় ট্রান্সলেটেড হচ্ছে। এখন মেশিনকে ব্যবহার করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে 1 সপ্তাহে একটা বই ট্রান্সলেট হয়ে যেতে পারে। 2-3 জন একটা এডিটিং কমিটি তৈরি করে। ফলে আমরা রাষ্ট্র যদি চায়, রাষ্ট্র চাইছেও, ভাষা সমিতির গঠন হয়েছে, যে কোনো ভাষায় কোয়ালিটি রিসোর্স জেনারেট করতে পারে। যেমন আদিবাসী ছেলেমেয়েদের কথা যদি বলি, আদিবাসী ছেলেমেয়েদের স্টাইপেন্ড দিচ্ছে, তারা তাও ড্রপ আউট কেন? তাদের এত সুযোগ সুবিধা দিচ্ছে, তার কারণ কি? কারণ তাদের কাছে ভাষা একটা বড় প্রতিবন্ধকতা। তার কাছে মাতৃভাষা বাংলা ভাষাও তার কাছে একটা বড় প্রতিবন্ধকতা। বাংলা ভাষায় যখন সে বিজ্ঞানের শিক্ষক বলছে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, গতিশীল বস্তু, এই যে গতিশীল বস্তু, স্থির, এই শব্দগুলো তার কাছে কোনো মিনিংলেস, সে বুঝতেই পারছে না। তাহলে মাতৃভাষায় শিক্ষার জন্য এখন আমাদের খুব বেশি কসরত করতে হবে না। যে আগে যে অভিযোগ ছিল যে মাতৃভাষায় উচ্চশিক্ষা কী করে হবে, কারণ গুণগত মানের। আমি রাজকুমার বাবু, আমি রাজেশবাবু, আমি আসবো এই জায়গাটায়। আমি একদম
আপনি যে দিকটা তুলে দিলাম আমি সেই জায়গাটাতে একটু আসছি, যে 4 বছরের স্নাতক পাঠ্যক্রম আমরা যখন পড়াশুনো করেছি আমাদের ছিল 2+1, তারপরে হলো 1+1+1, এবার হলো 4 বছরে, যে প্রথম বছর সার্টিফিকেট, তারপরে বছর ডিপ্লোমা, তারপরে স্নাতক ডিগ্রি এবং 4th ইয়ারে গিয়ে ব্যাচেলর ডিগ্রি উইথ রিসার্চ। তাহলে আমাদের যে আমরা যে মানে প্যাটার্নটাতে বা আমরা যে ইয়ের পরিকল্পনাটা পড়ে এসছি সেটা বদলাতে হলো কেন, এবং পার্থক্যটাকে কী খামতি ছিল আমাদেরটা সেই জন্য এটাকে বদলাতে হলো? এটা আপনি সমাজের দিকে তাকালেই বুঝতে পারবেন। দেখুন এখন ডোমের চাকরি, কদিন আগে পেপার এসেছিল, ডোমের চাকরি বিজ্ঞাপন হয়েছে, কোনো কাজকে ছোট করছে না, যেখানে 8 পাস হলেই সে কাজটা করতে পারবে, সেখানে মাস্টার ডিগ্রি 1000 ছেলে মেয়ে চলে গেল, ইঞ্জিনিয়ার 500 চলে গেল, প্রাইমারি শিক্ষকের পরীক্ষা দিতে পিএইচডি চলে যাচ্ছে। হোয়াট ডাজ ইট মিন? এটা মিন করছে সেই যে কৃষ্ণমূর্তির কথা, এডুকেশন ইজ নট জাস্ট পাসিং এক্সামিনেশন, হ্যাভিং সাম ডিগ্রি অ্যান্ড গেট জব অ্যান্ড সেটেল ডাউন, মানে কিছু ডিগ্রি অর্জন না। বিবেকানন্দ যেটা বলছে, শিক্ষার মধ্যে দিয়ে অন্তর্নিহিত ক্ষমতা পরিপূর্ণ বিকাশ, সেইটা তো হচ্ছে না। যদি সেটা হতো তাহলে একটা উচ্চশিক্ষিত ছেলে কেন ডোমের চাকরির জন্য অ্যাপ্লাই করবে? এটা তো বিক্ষিপ্ত ঘটনার। একটা সরকারি বিজ্ঞাপন হলে লাখ লাখ ছেলে অ্যাপ্লাই করছে, তার কেন? কারণ সে শিক্ষিত হয়ে তার মধ্যে সেই ক্ষমতায়ন হচ্ছে না যার মধ্যে দিয়ে সে এমন কিছু সার্ভিস বা প্রোডাক্ট তৈরি করবে যেটা মার্কেটেবল সমাজে, যেটা বিক্রয়যোগ্য, সেই গুণগত মানের শিক্ষা সে বঞ্চিত হচ্ছে। আমি তো উল্টো দিকটাও বলতে পারি যে রাষ্ট্র বা সরকার তাদের সেই কর্মসংস্থানের জায়গাটাও করে দিতে পারছে না। দেখুন, কর্মসংস্থানের জায়গা সবাই যদি সরকারি চাকরি করবে এটা তো কাম্য নয়। জাতীয় শিক্ষানীতি তো বলছে আমরা জব জেনারেটর তৈরি করতে, আমি নিজেই অন্ত্রপ্রনিয়র তৈরি করব, আমি নিজেই এত সশক্তিকরণ হবে যে আমি নিজেই কিছু করতে পারবো। এবার এইখানে যে উচ্চশিক্ষা যেটা ছিল, সেখানে সবথেকে খারাপ যেটা জায়গা ছিল সেখানে হচ্ছে দায়বদ্ধতা ছিল না, নমনীয়তা ছিল না, গুণগত মানের সঙ্গে ভয়ঙ্কর কম্প্রোমাইজ ছিল, গুণগত মানের কোনো রিসার্চ ছিল না। সেই জন্য এইখানে সবথেকে জাতীয় শিক্ষানীতিতে জোর দিয়েছে উচ্চশিক্ষায়, যে আমি কেমনভাবে পড়ব, কোন গতিতে পড়ব, কী নিয়ে পড়ব সেটা আমি ঠিক করব। কোনো সিস্টেম আমাকে দিয়ে দিতে পারে না। আমি কেমিস্ট্রিতে অনার্স নিয়েছি বলে আমাকে ফিজিক্স আর ম্যাথ নিতেই হবে, এটা কখনো হতে পারে না। আমি খাবো আমার মতো, আমি বুফে সিস্টেমের মতো চারিদিকে ঘুরে ঘুরে দেখব, আমি দেখব কী কী রান্না হয়েছে, আমি সব কিছু দেখবো, চাখবো, দেখে তারপরে আমি আমার মেনু ঠিক করবো। সেটাই তো কাম্য, নাকি আমি নিরামিষাশী, আমাকে আমিষ খাবার দেবে, আমাকে তাই খেতে হবে। আমাদের যে কোনো বিদেশে তাকিয়ে দেখুন, সমস্ত শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এটাই আছে যে একজন ছাত্র তার মতো করে বিষয় নির্বাচন করে, তার মতো করে সেইখান থেকে ইন্টারডিসিপ্লিনারি বিষয়গুলো এসেছে, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচগুলো এসেছে। কারণ আমার সমাজে যত প্রবলেম, সেই প্রবলেমের সমাধান কিন্তু মাল্টিডিসিপ্লিনারি ওয়েতেই হয়। আমি শুধু ইতিহাস দিয়ে একটা সমস্যার সমাধান করতে পারবো না। একটা সমস্যার মধ্যে তার অনেকগুলো দিক থাকে, সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, ভৌগোলিক। সেই সমস্ত ধারণা যদি আমার না থাকে, আমার কিন্তু সত্যিকারের যে নলেজ সেটা হয় না। আমরা যেটা খুব ইম্পর্টেন্ট এই জাতীয় শিক্ষানীতির ক্ষেত্রে, যেটা আমরা একটু ছুঁয়েছিলাম প্রথম থেকে, যে মাতৃভাষাকে জোর দেওয়া হচ্ছে, ছেলেমেয়েরা নিজেদের মাতৃভাষায় পড়বে। আপনি যেটা বলছিলেন যে মাতৃভাষা না থাকার জন্য অন্য ভাষায় পড়তে গিয়ে তাদের প্রতিবন্ধকতা, সেই জায়গায় অনেক আগ্রহ হারিয়ে ফেলছে, ড্রপ আউট হচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি এবং স্কুলগুলোতে অনেক ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন যেটা, যে মাতৃভাষায় আমি পড়াশোনা করছি, খুব ভালো দিক যে আমার মাতৃভাষার উপর জোর দিচ্ছি, আমি প্রথম থেকে নিজের ভাষাটাকে জানছি, কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে গিয়ে নিজের মাতৃভাষায় তো সেই যে আমি ধরুন কেমিস্ট্রি নিয়ে পড়ছি বা ফিজিক্স নিয়ে পড়ছি বা ফিলোসফি নিয়ে পড়ছি, কিন্তু ফিলোসফি কেমিস্ট্রিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে গিয়ে স্নাতকোত্তর স্তরে গিয়ে বা পিএইচডি করার ক্ষেত্রে সেটা আমি মাতৃভাষায় বই পাবো না। রাশিয়া পাচ্ছে না, জাপান পাচ্ছে না, কোরিয়া পাচ্ছে না, জার্মানি পাচ্ছে না। ওরা কি ইংরেজি জানে নাকি? ওরা তো ইংরেজিতে এক লাইন কথাই বলতে পারে। ওরা জার্মান কার, অডি কার, ভোক্সওয়াগন, সব কার তো জার্মান কার, জার্মান টেকনোলজি সব থেকে উন্নত। এই যে ধারণাটা, এই ধারণাটার মধ্যেই কিন্তু কলোনিয়াল হ্যাংওভার আছে। আমার এখন গুণগত মানের শিক্ষা রাষ্ট্র যদি চায়, গুণগত মানের বই তৈরি হতে 5 মিনিট লাগবে, 5 দিন লাগবে, 1 মাসের মধ্যে একটা উচ্চশিক্ষার যে কোনো ডিসিপ্লিনের বই তৈরি হয়ে যায় রাষ্ট্র সাহায্য করলে। এখন তো মেশিন ট্রান্সলেট করছে। আপনার গুগলে তো আমরা আমরা নর্মাল এআইতে দেখছি যে আমাদের ভয়েস ট্রান্সলেশন হয়ে যাচ্ছে এমনি। তো এখন ট্রান্সলেট করে বই তৈরি করা কোনো ব্যাপার না।
বরং আমি যদি মাতৃভাষার অবকাশ না দিই তাহলে আমি কতটা ডিসক্রিমিনেট করছি। কিছু প্রিভিলেজ সেকশনস যাদের উচ্চশিক্ষিত বাবা মা ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে পারছে তারাই দাপিয়ে বেড়াচ্ছে উচ্চশিক্ষায়। আমার প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে, আদিবাসীর ছেলে মেয়েরা পারছে না, বরং তারা গিয়ে পরবর্তীকালে ইংরেজি ভাষার কারণেই সে হিউমিলিয়েটেড হচ্ছে, সে নিজেকে ছোট মনে করছে। সে হয়তো অধ্যাপক হচ্ছে কিন্তু পরে সে ইংরেজি ভাষায় দখল নেই বলে সে নিজেকে ছোট মনে করছে। কিন্তু এই ছোট মানুষের মন তৈরি হওয়ার পিছনে রাষ্ট্রের একটা বড় ভূমিকা রয়েছে, কারণ রাষ্ট্র এটাই ভেবে নিচ্ছে যে উচ্চশিক্ষা মানে ইংরেজি মাধ্যমে বলতে হবে, ইংরেজি ভাষায় বলতে হবে, ইংরেজি ভাষায় লিখতে হবে। কেন? চায়না যে এত পেটেন্ট, সব থেকে বেশি পেটেন্ট চায়না তাদের গবেষণা কি ইংরেজি ভাষায় লেখে নাকি? জার্মানরা কি তাদের গবেষণা ইংরেজি ভাষায় লেখে নাকি? এইটা কেন? এখন ভয়েস ট্রান্সলেশন হচ্ছে ইনস্ট্যান্ট। কদিন আগে ন্যাশনাল লাইব্রেরিতে যে সেমিনার হয়েছিল, বুদ্ধ চন্দ্রশেখরজি এসেছিলেন, তিনি এরকম টুল ডেভেলপ করেছে। আমেরিকার থেকে এখানে এসে দেশ সেবা করছে, এআইসিটিতে কাজ করছে, সঙ্গে সঙ্গে ট্রান্সলেট হচ্ছে। আপনি বাংলায় কথা বলছেন, উর্দুতে, হিন্দিতে, যে কোনো ভাষায় আপনি যেটাই ক্লিক করবেন ট্রান্সলেট হয়ে যাবে। কিন্তু কর্মক্ষেত্রে চাকরি করতে গিয়ে তো তখন তো কমিউনিকেশনের ক্ষেত্রে ইংরেজিতে তো অন্যতম প্রধান কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়াচ্ছে। এটা আমরা দিয়েছি তাই। এখন দেখুন, আগে দেখেছেন রাষ্ট্রনায়করা তার ইংরেজি ভাষায় সবাই বলতো, এখন দেখবেন ইউএনএ যখনই কোনো রাষ্ট্রনায়ক বক্তৃতা দেয় তার নিজের ভাষায় দেয়, কারণ সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট ট্রান্সলেশন হয়ে যায়। এখন যে টুল এসেছে, মোবাইলে এসে যাবে 1 বছরের মধ্যেই, যে আপনি যদি ওই ভাষাটা নাও জানেন, ধরুন আপনি মালায়ালাম কারোর সঙ্গে কথা বলছেন, সে তার মাতৃভাষায় কথা বলবে, আপনি ওটাকে বাংলায় ট্রান্সলেট করে শুনতে পারবেন। আপনি বাংলায় বলবেন, ও মালায়ালামে ট্রান্সলেট করে তুলতো। এইসব টুল এলো বলে এবং দেশ সেই দিকে এগোচ্ছে। আপনার এটা যেমন খুব একটা ইতিবাচক বা পজিটিভ দিক বলে, যে একদম প্রথম যখন শুরু করছে পড়াশোনা, যে প্রথম 5 বছর পরে মাতৃভাষায় পড়তে হবে, যেটা মানে এটা একটা অবক্ষয় বলুন বা যাই বলুন, এটা খুব বাস্তব। যে আমার ছেলেমেয়েরা, আমার নিজের ছেলেমেয়ের কথাই যদি আমি ধরি, আমার ছেলেমেয়েরা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার পড়ছে, কিন্তু অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে, সেটা কিন্তু তারা পড়ছে না। মানে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জাতীয় শিক্ষানীতির একটা, যদি এই যেটা চালু করার কথা ভাবা হচ্ছে, যে প্রথম 5 বছর তাকে কম্পালসারি মাতৃভাষাতেই পড়তে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে এই জাতীয় শিক্ষানীতির একটা খুব ভালো ইতিবাচক দিক। কিন্তু আমার প্রশ্নটা ঠিক যে জায়গায়, যে তাহলে কি আমি ইংরাজি পড়বো না? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আর একটা, যেটা অভিযোগ উঠে আসছে, মানে করছে অনেক রাজনৈতিক দল বা বিভিন্ন শিক্ষা বিশ্লেষক বা অভিজ্ঞ ব্যক্তিরা যারা অভিযোগ করছেন, যে একটা পলিটিক্যাল কম্পালশনের জায়গা নিয়ে আসছেন, তারা একটা রং লাগানোরও চেষ্টা করতে পারে, যেটা বলা যেতে পারে, যেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতির মাধ্যমে, অভিযোগ জাতীয় শিক্ষানীতির মাধ্যমে বর্তমান কেন্দ্রের সরকার হিন্দি ভাষা এবং হিন্দুত্বকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কি বলবেন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনি যে প্রসঙ্গ, মাতৃভাষার প্রসঙ্গ বলি, যে যখনই একটি ছোট বাচ্চা, সে তার সেন্স অর্গান, এগুলো আসলে কগনিটিভ সায়েন্সের ব্যাপার, মানুষের বৌদ্ধিক বিকাশ কিভাবে হয়, একটা বাচ্চার বৌদ্ধিক বিকাশ কিভাবে হয়, তার সঙ্গে ভাষার যোগ, এগুলো আমরা যদি না জানি আমরা জানবো না। ভাষা হচ্ছে তার বৌদ্ধিক বিকাশের মাধ্যম। বৌদ্ধিক বিকাশ হয় বলে ভাষা শেখে তা নয়। তা যখনই আমি একটা ইংরেজি ভাষায় টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার বলবো, সে তোতা পাখির মতো মুখস্থ করবে। কিন্তু যখন খোকা গেল মাছ ধরতে বা অজগর আসছে তেরে, সে ভিজুয়ালাইজ করবে, সে বুঝবে, মর্মার্থে গিয়ে বুঝবে, সে প্রত্যেকটা শব্দ তার কালচারাল কনটেক্সটের শব্দ। একটা বাচ্চা শিক্ষিত হয় তার সাংস্কৃতিক প্রেক্ষাপটে, তার ভাষার দ্বারা। ফলে ভাষাটাকে যদি তার থেকে সরিয়ে নিই, প্রাথমিকভাবে তার বৌদ্ধিক বিকাশ স্তব্ধ হয়ে যাবে। যে কারণে আদিবাসীরা অনেক বেশি ক্ষমতা অধিকারী, তারা উড়ন্ত পাখিকে মারতে পারে, তারা যা পারে আমরা সভ্য মানুষ তারা পারি না, তারা জানে হাউ টু লিভ টুগেদার। তা সত্ত্বেও তারা পিছিয়ে যাচ্ছে কেন? কারণ তাদের উপরে একটা যে কোনো ভাষাই হোক চাপিয়ে দেওয়া হচ্ছে। সে বাড়িতে যে ভাষায় কথা বলছে, স্কুলে গেলে তার কাছে বাংলা ভাষাটা তার ভাষা নয়। সেই জন্য এত সুযোগ দিয়েও, এত স্টাইপেন্ড দিয়েও, এত কিছু দিয়েও সে কিন্তু স্কুলে থাকছে না, সে হিউমিলিয়েটেড হচ্ছে। যেন মাতৃভাষার বিকল্প নেই, এবং জাতীয় শিক্ষানীতিতে বাধ্যতামূলক বলেনি, বলেছে করতে হবে। কিন্তু কোনো অভিভাবক যদি মনে করে না তার বাচ্চা ইংরেজিতে মাধ্যমেই শিখবে বা অন্য ভাষায় শিখবে, করতে পারে, সেই ফ্রিডমটা দিয়েছে দক্ষিণ ভারতের অনেক বিষয় নিয়ে। সেই জন্য এটা ম্যান্ডেটারি না, এটা প্রপোজালে প্রস্তাবনা। মানবেন কি মানবেন না এটা আপনার উপর। দ্বিতীয় যেটা আপনি বললেন, দ্বিতীয় প্রশ্নটা আপনার অভিযোগ হচ্ছে হিন্দুত্ব বা হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা। যেটা হচ্ছে কি,
যে আমরা দেখেছি, পশ্চিমবঙ্গে দেখেছি অনেক রাজনৈতিক কারণে একই মিথ্যে কথা বারবার বারবার বললে সেটা সত্যি করার একটা প্রবণতা আছে। পুরো জাতীয় শিক্ষানীতিতে একটা শব্দ নেই যেখানে হিন্দি বা হিন্দুত্ব নিয়ে কোনো কথা বলেছে। এখানে পরিষ্কার বলেছে যে যার মাতৃভাষায় সে প্রকাশ করবে নিজেকে, ভাষা কখনো অন্তরায় হবে না, ভাষার অধিকারের জন্য সে কখনো উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না। কিন্তু ইংরেজিকেও সমানভাবে শিখতে হবে। কেন? কারণ আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে আমি আমার ভাবনা চিন্তাকে গ্লোবালি সবার কাছে পৌঁছে দিতে গেলে আমার ইংরেজি ভাষার লাগবে, বা অনেক ভালো বই পড়তে গেল অনেক সময় ইংরেজি ভাষা লাগবে। কিন্তু এই শিক্ষানীতিতে কোথাও তো বলেনি যে ক্লাস 1 থেকে ইংরেজি তুলে দেওয়া হচ্ছে, বামফ্রন্ট যেটা করেছিল 6 থেকে দেওয়া হবে। এটা একদম একদম 3 বছর থেকে ইংরেজি শেখার কথা বলেছে। ইংরেজি শেখা মানে নিজের মাতৃভাষাকে ভুলে যাওয়া না। পৃথিবীতে 95% মানুষ মাল্টিলিঙ্গুয়াল, তারা একটা ভাষায় কথা বলে না। সব থেকে বেশি জনসংখ্যার দেশ দেখুন, আমরা আমাদের এই মাল্টিলিঙ্গুয়ালটা আমাদের স্ট্রেংথ। একটা ভাষার মধ্যে অনেক নলেজ সিস্টেম থাকে। তাহলে আমি আমার ভাষাকে বঞ্চিত করে যদি ইংরেজিতে শিখি, অবাক লাগে। আমরা যে অধ্যাপনা করছি মাতৃভাষায়, গ্রামের স্কুলে পড়ে আজকে বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, এখন ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে ছেলে বাবা মায়েরা ভাবে একটা কল সেন্টারে চাকরি পেলেই অনেক। এখন দেখুন, হ্যাঁ, ইংরেজি মাধ্যমে স্কুলে কারা খুব লাভবান হচ্ছে? যারা বাড়িতে সেই সাপোর্ট সিস্টেম পাচ্ছে, যেটাকে বলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সাপোর্ট সিস্টেম। সেই সাপোর্ট সিস্টেম নেই। আমার বাবা মুদিখানা দোকানে বসে, মা বাংলা সিরিয়াল দেখছে, আর ছেলেকে আমি একটা ব্র্যান্ডেড স্কুলে পাঠিয়েছি। ছেলে কী করে সাপোর্ট সিস্টেম ছাড়া ওই ভাষাতে রপ্ত হয়ে শিখবে? এবং সেইভাবে তারা এক্সপ্লয়েটেড হচ্ছে। লাখ লাখ টাকা সে খরচ করছে, কিন্তু আলটিমেটলি গিয়ে কী হচ্ছে? সে পারছে না। এবং আমরা লক্ষ্য করছি আইআইটিতেও সুইসাইড হচ্ছে। এর সঙ্গে ভাষারও একটা যোগ আছে। দেখুন, ট্রেনিং দিয়ে আপনি বাঘকেও আগুনের মধ্যে দিয়ে ঝাঁপ দিয়ে দিতে পারেন। তো একটা ছেলেকে 7 থেকে আইআইটি ট্রেনিং দিয়ে দিয়ে কোশ্চেন সলভ করিয়ে করিয়ে হয়তো বা আইআইটিতে চান্স পাইয়ে দিচ্ছে, কিন্তু যখন ওখানে গিয়ে সায়েন্টিফিক ক্রিয়েটিভ পোটেনশিয়াল দেখাতে হচ্ছে, নিজস্বতা দেখাতে হচ্ছে, সৃজনশীলতা দেখাতে হচ্ছে ওতে, তখন সে পারছে না। কারণ সে তো সবই মুখস্থ করেছে আর উগড়ে দিয়েছে, সে প্র্যাকটিস করেছে উগড়ে দিয়েছে, মেশিনের মতো। তার নিজস্ব সত্তার বিকাশ হয়নি। তো এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে। নাহলে আইআইটিতে কদিন 3-4 দিন আগে পেপারে বেরিয়েছে 4 জন মাদ্রাজ আইআইটিতে পরপর সুইসাইড করেছে। কেন সুইসাইড করছে? ওরা জানে যে চাকরি পাওয়ার পরেই 4th ইয়ার কমপ্লিট হবে, কোটি টাকার চাকরি পাবো। তাদের কোথায় ফ্রাস্ট্রেশন? তারা কেন সুইসাইড করছে? কারণ তারা কোপ আপ করতে পারছে না। তাদের মধ্যে স্ট্রেস তৈরি হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থার ফল, তারা ভিকটিম। এটা পরিবর্তন হওয়া উচিত। আর একটা যেটা বিষয় যেটা হচ্ছে, যেটা আপনি বলছিলেন, জাতীয় শিক্ষানীতিতে প্রচুর সাবজেক্ট এসছে এবং আমার ফ্রিডম রয়েছে একজন স্টুডেন্টের, যে আমি সেই সাবজেক্টটার আমি আমার সাবজেক্টটা আমি কী নিয়ে পড়বো সেটা আমি বেছে নেবো। সেটা শিক্ষা ব্যবস্থা বা সেই ঠিক করা থাকবে না যে আমি কেমিস্ট্রি নিলে আমাকে ম্যাথ নিতে হবে, ইকোনমিক্স নিতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা থাকছে না। কিন্তু এই এতগুলো সাবজেক্ট, এটা কি একটা কলেজে থাকবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সেই ততগুলো সাবজেক্ট হতে সেই এক কলেজে কি অত শিক্ষক পাওয়া যাবে? কেন আমরা বর্তমানে দেখছি, আমরা রাজ্যের কথাই যদি ধরি, যে স্কুল কলেজে শিক্ষক নেই। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন একটা স্কুল লেভেলের প্রশ্ন, একটা আমি উচ্চশিক্ষার উত্তরটা আগে দিই। উচ্চশিক্ষায় সমাজ যে পাল্টেছে, এখন বাচ্চাদের শেখার ধরনও পাল্টেছে। দেখবেন ছোট এখন অনলাইন ক্লাস করছে, হ্যাঁ, ডুয়াল মোডে ক্লাস হচ্ছে। আমি কিন্তু ঘরে বসে অনেক কোয়ালিটি রিসোর্সের অ্যাক্সেস পেতে পারি। হ্যাঁ, এরকম আমি যদি ধরেই নিই যে একটা বড় মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউশনে সমস্ত ডিসিপ্লিনের অধ্যাপক নেই, সরকার কি বলছে? ফ্যাকাল্টি এক্সচেঞ্জ হবে। আপনার ধরুন স্পেসিফিক আইআইটিতে রবীন্দ্রসঙ্গীতের অধ্যাপক নেই, রবীন্দ্রভারতীর বিশ্ববিদ্যালয়ের 2-3 জন অধ্যাপক ওখানে যাবে, গিয়ে 1 মাস থাকবে, থেকে পড়িয়ে আসবে। আইআইটির কয়েকজন প্রফেসর ইনস্ট্রুমেন্টেশন ডিপার্টমেন্টে এসে আমাদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের উপরে কোনো বিষয় যদি থাকে, এই এক্সচেঞ্জ, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, রিসোর্স মোবিলাইজেশন, আইআইটির অ্যাপারেটাস ক্যালকাটা ইউনিভার্সিটি ব্যবহার করবে। আমার সমস্তই তো কস্ট এফেক্টিভ করতে হবে। এমন একটা বড় যন্ত্র, সায়েন্টিফিক একটা অ্যাপারেটাস আমি কিনেছি কয়েক কোটি টাকা দিয়ে, সেটা খালি ওই 10 জন ছেলে হয়তো ওই ডিসিপ্লিনের ব্যবহার করছে ওই কলেজে। কেন?
এত কোটি টাকা দিয়ে ব্যবহার করছি, সেটা অন্যান্য কলেজ যাতে অ্যাক্সেস পায়। এবং এটা এই মোবিলিটি, এতে কী হবে, শিক্ষকও মোটিভেটেড হবে যে আমি বেনারস হিন্দু ইউনিভার্সিটি গিয়ে 1 মাস পড়িয়ে এলাম, আমি যাদবপুরে গিয়ে 2 মাস পড়িয়ে এলাম। এই যে ম্যাসিভ এক্সচেঞ্জ অফ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, এই গ্যাপটাকে ফিল আপ করবে। এবং এখানে সমস্ত কিছু এক ছাতার তলায়। এরকম নয় যে আমি এই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, আমার পেরিফেরি খালি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। এই পুরো সিস্টেমটাকে একদিকে ফ্লেক্সিবল করছে, আবার একদিকে অ্যাকাউন্টেবল, দায়বদ্ধ করছে। এটাই এর সৌন্দর্য। আপনি ডুয়াল মোডের কথা বলছেন, ভার্চুয়াল লার্নিংয়ের কথা বলছেন। আমরা দেখেছি আপনারা লকডাউন মানে করোনা কোভিড সময় থেকে এটা একটা ভার্চুয়াল লার্নিং বা অনলাইনে পড়াশুনো। কিন্তু আপনি যেটা বলছেন হায়ার স্টাডি করে, ধরুন আমার কাছের কলেজে নেই, আপনি যেটা বলছেন যে আমি ভার্চুয়ালেও ক্লাস হতে পারে বা অ্যাটেন্ড করতে পারে। না, আমি ভার্চুয়ালি সমাধান বলছি না। আমি বলতে চাইছি, ধরুন আমার কলকাতা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা ছেলে এমন একটা কোর্স নিলে, সেটা আইআইটি দেয়, তাহলে সে কী করবে? তাহলে সে তার পুরো অ্যাকাডেমিক সেশনে 2 মাস বা 1 মাস আইআইটিতে গিয়ে থাকতে পারে। অথবা সে কি করতে পারে, সে টিচার আইআইটি থেকে তার ইউনিভার্সিটিতে আসতে পারে। অথবা এরকম একটা সিস্টেম হতে পারে, তার যত কোয়ারি আছে সে ওখানকার টিচারের সঙ্গে অনলাইন ভিডিও কনফারেন্সিংয়ে কথা বলতে পারে, সেখান থেকে এক্সচেঞ্জ হতে পারে, অনলাইন মেটেরিয়াল এক্সচেঞ্জ হতে পারে। এখন তো আমি শিখতে চাই কিনা সেটা গুরুত্বপূর্ণ। আমি যদি শিখতে চাই, আমি নিজে নিজে অনেক কিছু শিখে যেতে পারি। এবং এটা আপনি মহাভারত থেকে দেখবেন, একলব্য যদি আমরা উদাহরণ নিই, যে ইফ ইউ আর একলব্য, দেন ডিস্টেন্স এডুকেশন, অনলাইন এডুকেশন, ডুয়াল মোড এডুকেশন ক্যান সার্ভ দ্য পারপাস অফ দ্রোণাচার্য। এখন শিক্ষার মনটা তৈরি করতে হবে, সেটাই আমাদের অভিভাবকদের এবং শিক্ষকদের প্রধান কাজ। আমরা যেটা দেখেছি যে আমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর, মানে ক্লাস 10 পাস করার পর আমাকে আমার সাবজেক্ট বাস, আমি কলা নেব না বাণিজ্য নেব না বিজ্ঞান নেব, সেটা আমরা ঠিক করে ফেলতাম। এখন সেটা হচ্ছে গিয়ে কলেজ স্তরে গিয়ে আমার না, এখন স্কুল লেভেল থেকেও আর্টস, সায়েন্স, কমার্স এইভাবে কিছু থাকছে না। হ্যাঁ, এটা আসলে বিভেদ তৈরি করতো। ও সায়েন্সের ছেলে, খুব ভালো ছেলে, ও অতটা ভালো না, সেই জন্য আর্টস নিয়েছে। এই বিভাজন আমরা চাই না। এবং সায়েন্সের ছেলের সোশ্যাল সায়েন্সের নলেজ থাকবে না কেন? এই যে মোবাইল তৈরি করেছে হয়তো হার্ডকোর সায়েন্সের লোক, কিন্তু তার ইম্প্যাক্ট মনস্তত্ত্বে কীভাবে পড়ছে সেই সম্পর্কে যদি ধারণা থাকতো, তাহলে মোবাইলটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনগুলো একটু অন্যরকম হতো। এখন এআই আসছে, এখন স্ট্যানফোর্ডে অলরেডি এথিক্যাল প্রিন্সিপাল অফ অ্যাপ্লিকেশন অফ এআই, সেইটা নিয়ে একটা ডিপার্টমেন্ট হয়ে গেছে। বিজ্ঞান যত দ্রুত উন্নত হচ্ছে, সেটা শয়তানের ভূমিকা পালন করবে না আমাদের পাশে এসে মানব কল্যাণে ব্যবহার করবে, সেটা নির্ভর করে কিন্তু অনেক মানবিক সত্তার বিকাশের মধ্যে দিয়ে, অনেক সামাজিক বিজ্ঞানের নলেজের মধ্যে দিয়ে। সেজন্য একজন বিজ্ঞানের ছাত্র যদি সমাজবিজ্ঞানের জ্ঞান নেয়, তাতে তার বিজ্ঞানের যে গবেষণা সেটা মানব কল্যাণে বেশি লাগবে। সেই জন্য সায়েন্স, আর্টস, কমার্স এই বিভেদের কোনো প্রয়োজন নেই। আপনি একটা বিষয়, একটা মেজর সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন, আপনি যদি মেডিকেল সায়েন্সে কোনো ছেলে ভর্তি হতে চায়, ডাক্তার হতে চায়, অবশ্যই সে মেডিকেল সায়েন্সে বায়োলজি নিয়ে একটু বেশি পড়াশোনা করবে। কিন্তু তাকে শুধু ফিজিক্স আর ম্যাথের মধ্যে আটকে রেখে দেবো কেন? তার যদি রবীন্দ্রসঙ্গীত সে ভালোবাসে, সে যদি ইনস্ট্রুমেন্ট বাজাতে ভালোবাসে, সে যদি ছবি আঁকতে ভালোবাসে, সে যদি আর্ট অ্যান্ড ক্রাফটে কিছু ভালো, এগুলো দিলে তার সম্পূর্ণ সত্তার বিকাশ হবে এবং সে জয়ফুল লার্নিংয়ের দিকে যাবে, সে আনন্দের সঙ্গে শিখবে। এটাই ব্যাপার। আমাদের সময় খুব কম, তবে খুব দ্রুত আরেকটা বিষয় দিয়ে যেটা দিয়ে শেষ করব, যেটা এই যে 4 বছরের স্নাতক যে ভাগটা করা হয়েছে, সেটাতে বলা ভাগগুলো রয়েছে। এই প্রথম বছর যেমন সার্টিফিকেট, দ্বিতীয় বছর ডিপ্লোমা, এই দুটো করে যদি কেউ ড্রপ আউট করে, সে তার কেরিয়ার কীভাবে করতে পারে প্রথম। এবং লাস্ট প্রশ্ন যেটা আমরা 4th ইয়ারে গিয়ে রাখছি, যে রিসার্চটাকে আমরা কম্পালসারি করছি, মানে রিসার্চ কী জন্য করবে, এবং শুধু কি পড়াশুনোর জন্য, মানে তাদেরকে ওই গবেষণামূলক মনোভাব তৈরি করার জন্যই কি এই 4 বছরের যেটা কোর্স, 4th ইয়ারের যে কোর্স, সেটাকে এটাকে বাধ্যতামূলক করা হয়েছে? আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। দেখুন, এক নম্বর হচ্ছে গবেষণা মানে আমরা বলি পিএইচডি ডিগ্রি পাওয়া, তা নয়। কিন্তু একজন কৃষক ফসলের দাম পাচ্ছে না বলে আত্মহত্যা করছে, তাহলে একজন কৃষক কম পয়সায় কিভাবে ভালো খাদ্য উৎপাদন করে, কিভাবে সেটাকে মার্কেটেবল করতে পারে, কিভাবে প্যাকেজিং করতে পারে, এই বিজ্ঞান সে জানে না। সে জানেই না এই কিভাবে চাষটা করলে অনেক কম খরচে আরও ভালো উৎপাদন করতে পারে, কীভাবে রাসায়নিক দ্রব্য ও রাসায়নিক প্রভাব থেকে তার ফসলকে সে রক্ষা করতে পারে, যাতে সেই ফল হোক বা সবজি হোক যাতে বিদেশে রপ্তানি করা যায়। তাহলে
উচ্চশিক্ষার একটা অন্যতম দায়িত্ব হচ্ছে কমিউনিটিতে সে কী রোল প্লে করছে, কমিউনিটির জন্য কী ভূমিকা পালন করছে। সেজন্য উচ্চশিক্ষায় যারা আসছে তারা যদি ড্রপ আউট হয়, ড্রপ আউট মানে ধরুন কেউ সেনাবাহিনীতে চলে গেল, তাহলে সে ধরো সেকেন্ড ইয়ারে সেনাবাহিনীতে চলে গেল, তাহলে কি পুরোটা নষ্ট হবে? না, সে উচ্চ মাধ্যমিকের পরে সে সার্টিফিকেট এবং ডিপ্লোমা নিয়ে সে সেনাবাহিনীতে যাবে। কেউ যদি মনে করে যে না, আমি সেনাবাহিনী থেকে এয়ারফোর্সে ছিলাম, এয়ারফোর্স থেকে আমি ফিরে এসেছি, এবার আমি বাদবাকি শিক্ষা করব, তারপর সে আবার ওখান থেকেই শুরু করবে। ফলে এখানে এটা খুব রাইট, মানবাধিকার, একদম মানবাধিকারের সঙ্গে সাদৃশ্যপূর্ণ একটা সিদ্ধান্ত যে আমি 3 বছরে বা 4 বছরে একটা কোর্সে ঢুকলাম ইঞ্জিনিয়ারিংয়ে, আমি 3 বছরের মাথায় যদি আমার কোনো কারণে ছেড়ে দিতে হয়, কোনো অর্থনৈতিক কারণ হতে পারে, বিয়ে হয়ে যেতে পারে, যে কোনো কিছু আমার কাজ করতে হতে পারে, তাহলে আমার এই 3 বছর এফোর্ট জলে যাবে? তা তো নয়। বা এরকমও ধরুন আমি ভুল করে ইংরেজি সাহিত্য নিয়ে পড়তে আরম্ভ করে দিয়েছি, এবার আমি বুঝতে পারলাম যে এটা তো আমার সঙ্গে যাচ্ছে না, আমি তো পারছি না, তাহলে আমার মেজর আমি চেঞ্জ করতে পারবো না, আমি 1 বছর পরে আমি সুইচ ওভার করলাম ফিলোসফিতে, সোশিওলজিতে আমার মতো। যেটা হয় উচ্চ মাধ্যমিকের পর একটা বাচ্চা তো অতটা ম্যাচিওর্ড হয় না যে এক্স্যাক্টলি সে নিজেকে বুঝতে পারে যে আমার মধ্যে ঠিক কী চাই, ঠিক নিজের সঙ্গে টিউনিং কোন সাবজেক্টে রয়েছে, সেটাই তো একটু পরে গেল হায়ার এডুকেশনে গিয়ে, তখন তার কাছে সেকেন্ড অপশন, থার্ড অপশন থাকছে। মানে সেই জন্যই মনে হয় এই প্রভিশনটা শিক্ষানীতিতে রাখা হয়েছে যে নিজের পছন্দের বিষয় নিতে পারবে এবং নিজের শিক্ষা কেন্দ্র আমি পরিবর্তন করতে পারবো। স্ট্রেস থাকবে না, বাচ্চার মনের উপর জোর দিয়ে, চাপ দিয়ে কখনো শিক্ষা হয় না, তাকে স্ট্রেস ফ্রি রাখো। সে তার মতো করে যে কোনো সময় তার সেই স্বাধীনতা আছে যে সে তার মতো করে গুছিয়ে নেবে, তবেই সমাজ এগোবে, তবেই সে এগোবে, তার ব্যক্তি বিকাশ তখনই হবে। মানে আমরা এই এতক্ষণ যে আলোচনা করলাম তাতে আমরা এই কথাটা বলতে পারি যে যে শিক্ষানীতি আনার কথা ভাবা হচ্ছে বা প্রণয়ন করার চেষ্টা চলছে, তাতে যেমন মাতৃভাষা, নিজের মাতৃভাষায় পড়বে না, আনন্দের সঙ্গে স্বতঃস্ফূর্ততার সঙ্গে পড়বে, নিজের দেশকে জানবে, সেই সঙ্গে এটা একটা সায়েন্টিফিক এডুকেশন তারা পাবে এবং তাদের ভবিষ্যতে কেরিয়ার করতে অনেকটা সাহায্য করবে। কোনো বিভেদ থাকবে না, যে একটা বিভেদ এখন সমাজে দেখা যায় যে বাংলা মিডিয়ামের ছেলে, ইংলিশ মিডিয়ামের ছেলে তারা পারছে না, বাংলা মিডিয়ামের ছেলেটা পিছিয়ে যাবে। সেই বিভেদটা, সেই বৈষম্যটাকে দূর করবে জাতীয় শিক্ষানীতি এবং শিক্ষাটাকে তারা উপভোগ করবে। এটা তো আমরা বলতে, দেখুন আমি আমার বিষয়ে বলতে পারি, আমি এডুকেশন ডিপার্টমেন্টের প্রফেসর, আমি কম্পারেটিভ এডুকেশন পড়াই, আমার রিসার্চ এরিয়া এডুকেশন পলিসি অ্যানালিসিস, প্র্যাকটিস অ্যানালিসিস। আমি ইউনেস্কোর অনেক ডকুমেন্ট পড়েছি, আমি সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ জানি কারিকুলামের, তার পেডাগজির। এগুলো ইতিহাসের অধ্যাপক হয়তো অতটা জানে না, কিন্তু যারা মতামত দিচ্ছে, যে কেউ এসে মতামত দিচ্ছে, এই ডিসিপ্লিনের লোক কিন্তু মতামত দিচ্ছে না। সেজন্য আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি পুরো পুঙ্খানুপুঙ্খভাবে জাতীয় শিক্ষানীতি 63 পাতার পড়েছি। এত ভালো ড্রাফটিং, এত বিজ্ঞানসম্মত মনোবৈজ্ঞানিক দিক থেকে এত স্ট্রং, এত ভালো ডকুমেন্ট আর আসে না। ফলে এর বিরোধিতা করা মানে হচ্ছে দেশদ্রোহিতার সামিল। আমি এইটুখানি জোর দিয়ে বলতে পারি যে যারা দেশের হিত চায় না, যারা সমাজের হিত চায় না, তারাই এর বিরোধিতা করতে পারে। কেউ না পড়ে ভুলভাল ব্যাখ্যা সমাজের দেওয়া, সেটাও খুব নিন্দনীয় ব্যাপার। আপনি যদি এই ডিসিপ্লিন নিয়ে চর্চা করেন, আপনি যদি এই ডিসিপ্লিনের লোক হন, তাহলে আপনি যুক্তি দিয়ে তর্ক করুন। আমি সবাইকেই বলি, যার যে কোনো প্রশ্ন আছে আমি অন ক্যামেরা তর্ক করতে রাজি আছি। ন্যাশনাল এডুকেশন পলিসির যে কোনো লাইন নিয়ে আমি তর্ক করতে পারি। ফলে এইটুখানি আমি বলবো। সময় খুব কম, 63 পাতার একটা গাইডলাইন, সেটাকে আমরা এই সামান্য সময়ের মধ্যে হয়তো সব বিষয়টা, গোটা বিষয়টা ছুঁয়ে যেতে পারলাম না। আমরা ভবিষ্যতে আবারও ওই রাজেশবাবুর সঙ্গে আমরা আলোচনা করব, অধ্যাপক রাজেশ কুমার সাহার সঙ্গে। কিন্তু যেটা আজকে এই আলোচনায় যেটা অন্তত ওনার কথাতে যেটা বোঝা গেল, যে এই জাতীয় শিক্ষা নীতি কিন্তু গোটা দেশে একটা শিক্ষাক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনবে। এবং উনি যেটা বলছেন যে এই শিক্ষানীতিতে কোনো বিভ্রান্তি নেই, কোনো সংশয় নেই, যারা বিরোধিতা করছেন সেই বিরোধিতা দেশদ্রোহিতার সময় কথা বলবে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন হলে সেটা কিন্তু ভবিষ্যতেই দেখা যাবে। আজকের মতো আমাদের এই আলোচনা, জাতীয় শিক্ষানীতি নিয়ে যে আলোচনা, আমরা এখানেই শেষ করছি। সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভিতে।